মোবাইলের রিংটোনের শব্দে ঘুমটা ভাঙল তনুজার। রাত্রি ৩:১৫ চৈতির ফোন। ঘুম চোখে রিসিভ করল। কিরে, এত রাতে ফোন কেন? বিপরীতে ভেসে আসা কথাগুলো শুনে মুহূর্তের জন্য ওর পায়ের তলার মাটিটা যেন সরে গেল। সদ্য জড়িয়ে আসা ঘুমটা যেন এক ঝটকায় ভেঙে গেল। একই কথা, নিজের অজান্তেই বিন্দু বিন্দু ঘাম দেখা দেয় তনুজার কপালে। একটু আগেই বেশ কয়েকটা ঘুমের ট্যাবলেট খেয়ে জোর করে শুয়ে পড়েছিল তনুজা। না, একবার যেতেই হবে চৈতির কাছে। তন্দ্রা জড়ানো চোখে উঠে দাঁড়ায় সে। সেই মতো কিছুটা ধাতস্থ হয়। গাড়ি বার করে নিজে ড্রাইভ করে চৈতির বাড়ি পৌঁছায় তনুজা। চৈতি তখনও কেমন একটা ঘোরের মধ্যে। কি হলো কি? তোকে তো বললাম আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। অনুপম নিশ্চয়ই কোনো বিপদে আছে। ওর ফোনও লাগছে না। প্লিজ কিছু একটা কর। এত ব্যস্ত হওয়ার কি আছে? তুই তো জানিস প্লেনে ফোন অ্যালাউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে বলল তনুজা। কিন্তু এয়ারপোর্টে পৌঁছে তো একটা ফোন করতেই পারত। তারপর এই স্বপ্ন। আমার কিছু ভালো লাগছে না। তুই একটা কিছু কর। তুই অযথাই এত চিন্তা করছিস। অনুপম তো আর বাচ্চা ছেলে নয়। তবু আমার মনটা কেমন করছে। হঠাৎ চৈতির মোবাইলটা বেজে ওঠে। হ্যালো, আমি ইন্সপেক্টর সেন বলছি। আপনি কি চৈতি ম্যাডাম বলছেন? হ্যাঁ, অনুপম রায় আপনার কে হন? আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে তার? ডুলং পাহাড়ের নিচে তার ডেড বডিটা পাওয়া গেছে। ফ্লাইটের টিকিট থেকে তার নাম আর মোবাইল থেকে আপনার নম্বরটা পেলাম। হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? ফোনটা হাত থেকে নিচে পড়ে গেছে চৌতির। ওপার থেকে তখনও ভেসে আসছে ইন্সপেক্টর সেনের কণ্ঠস্বর। চৈতি, কি হয়েছে? কে ফোন করেছিল? চৈতি ততক্ষণে বালিশের নিচে থেকে বার করেছে একটা ছোট্ট চকচকে পিস্তল। কি বোকামো করছিস? রাখ ওটা। অনুপম গেছে, কিন্তু তোকে তো বাঁচতে হবে। এরকম ছেলে মানুষই করিস না, প্লিজ। মুহূর্তে একটা বাঁকা হাসি খেলে যায় চৈতির চোখে মুখে। তারপর পিস্তলটা তুলে ট্রিগারে আলতো চাপ দেয়। সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়ে তনুজা। এটা কি করলি তুই? কুকিয়ে ওঠে রক্তাক্ত তনুজা। সেটাই তো জানতে চাই, কেন এমন করলি? চিৎকার করে ওঠে চৈতি। ও, তার মানে তুই সব জেনে গেছিলি? হ্যাঁ, তবু তোর মুখ থেকে সব শুনতে চাই। শুনেছি মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যে কথা বলে না। আশা করি তুই আমাকে সত্যিটাই বলবি। তবে শোন, অনুপমের সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল। সে কথা দিয়েছিল তোকে ডিভোর্স দিয়ে আমাকে আপন করে নেবে, কিন্তু সেটা কাজে পরিণত হচ্ছিল না কিছুতেই। এর মাঝেই আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। গত মাসেই আমার অ্যাবর্শন হয়। তুই জানিস না, আমি তখন কোথাও ঘুরতে যাইনি, এখানেই ছিলাম, লাইফ লাইন নার্সিংহোমে। আর তারপরই আমি বুঝতে পারি অনুপম আমাকে কোনো দিনই আপন করে নেবে না। কারণ তাহলে সে তার পৈতৃক সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি সুযোগের অপেক্ষা করছিলাম। সেটা কাল পেলাম। ওর ফ্লাইট ভোর 3টায়। আমি যাবার আগে একবার একা ডুলুং পাহাড়ের ধারে দেখা করতে চাই, শেষবারের মতো। আর তারপরের ঘটনা তো মনে হচ্ছে তুই জেনে গেছিস। আচ্ছা, তুই কেমন করে জানলি? কোনো রকমের কথাগুলো শেষ করে তনুজা। ওই লাইফ লাইন নার্সিংহোম থেকেই। আমার এক বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে দেখতে আমিও সেদিন লাইফ লাইন নার্সিংহোমে গিয়েছিলাম। সেখানেই তো তোকে আর অনুপমকে একসাথে দেখি, মনে আছে? তারপরে তোর পুরনো ড্রাইভারটা কাজ ছেড়ে চলে যায় আর নতুন একজন ড্রাইভার আসে। ওটা আমারই প্ল্যান করা। ও আমাকে তোদের সব খবর দিত, কিন্তু তুই যে অনুপমকে মেরে ফেলার ছক কষছিস
সেটা আমি বুঝতে পারিনি। ও তো খুন করেছে আমার গর্ভের সন্তানকে, আমাকে বাধ্য করেছে অ্যাবর্শন করাতে। দিনের পর দিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোগ করেছে আমার শরীরটাকে। আমি ওকে শাস্তি দিয়েছি, শাস্তি। আহ 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 ক্রমশ লুটিয়ে পড়তে থাকে তনুজা। চৈতি বলে চলে, তোকে রাত দুটোয় একা গাড়ি নিয়ে যেতে দেখে সন্দেহের বশে সেও তোর পিছু নেয়। সে যখন পৌঁছায় ততক্ষণ যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সেই আমাকে প্রথম খবরটা দেয়। আমি তাকে পরিচয় গোপন রেখে পুলিশে খবর দিতে বলি, আর তোকে এইভাবে ডেকে নিয়ে আসি এখানে। কিন্তু তুইও বাঁচতে পারবি না। পুলিশ এলো বলে মেঝেতে পড়ে থাকা চালু মোবাইলটার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসে তনুজা। হা 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 পাগলের মতো হাসতে থাকে চৈতি। তারপর গর্জে ওঠে তার হাতের পিস্তলটি। খানিক পরে দরজায় ধাক্কা। দরজা খুলুন, আমি ইন্সপেক্টর সেন। আমি ফোনে গুলির আওয়াজ শুনেছি। পাগলামি করবেন না মিসেস রয়। বলরাম, দরজা ভাঙো, কুইক। দরজা ভেঙে ঘরে ঢুকে থ হয়ে যান ইন্সপেক্টর সেন। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে, আর বাতাসে উড়ে বেড়াচ্ছে বারুদের কটু গন্ধ। মেঝেই একটা মেয়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে, আর পাশের সোফায় নিথর হয়ে পড়ে আছেন মিসেস চৈতি রয়। তার কপালের ডান পাশে একটা গভীর ক্ষত, আর তা দিয়ে ক্রমাগত গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আর ডান হাতে ঝুলে রয়েছে একটা ছোট্ট খুনের পিস্তল।